আস্তে এইভাবে ডে 1 ডে 2 ডে 3 করে আমি ক্লাসগুলো তোমাদের নিয়ে আসবো, তাহলে তোমরা জিনিসগুলো প্রিপারেশন কেমন হচ্ছে তোমরা বুঝতে পারবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন সায়েন্স। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে কি বলতো, আমরা যে প্ল্যান বানিয়েছিলাম, মানে আমরা যে স্ট্র্যাটেজি বানিয়েছিলাম, যেটা ফলো করে আমরা মাধ্যমিকে 90 পাবো, এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তো সেই লক্ষ্যটা অর্জন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা তো ভিডিও দেখে ক্লাস করছি, তার সাথে সাথে আমরা কি করছি, কমেন্ট সেকশনে আমাদের যে পিডিএফটা যাচ্ছে সেটা তোমরা প্র্যাকটিস করছো। তারপর কি করবো বলেছিলাম আমরা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আর পিওআইকিউ যেগুলো আছে সেগুলো আমরা রিভিশন করবো বলেছিলাম। তো আজকে হতে চলেছে সেই পিওআইকিউ আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের রিভিশন ক্লাস, ঠিক আছে? তার সাথে সাথে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। দেখো, এই যে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজ, এই প্র্যাকটিস সিরিজগুলো তোমাদের ডে 1 ডে 2 ডে 3 ডে 4 করে এইভাবে ক্লাসগুলো আসতে থাকবে। এই ক্লাসগুলো করলে তুমি এক জায়গায় প্রিভিয়াস 10 বছরের যে কোশ্চেনগুলো এসছে মাধ্যমিক পরীক্ষায়, সেইগুলো তুমি সলিউশন এক জায়গায় পেয়ে যাচ্ছ। আর তার সাথে সাথে আমি কি করেছি, এতে আমি মোস্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, যে টাইপের কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় এসেছে, সেই পরীক্ষার কোশ্চেনগুলো আমি তোমাদের এর মধ্যে রেখেছি। কোশ্চেনগুলো আমি সেইভাবে সাজিয়ে রেখেছি যাতে লেভেল ওয়াইজ, মানে প্রথমের দিকে একটু সোজা, তারপর আস্তে আস্তে বেসিক টু অ্যাডভান্স লেভেল অ্যাচিভ করতে পারবে তুমি এখানে। তাহলে তুমি কি করছো, তুমি ভিডিও দেখে ক্লাস করছো, তার সাথে সাথে তুমি আমাদের যে পিডিএফ লিঙ্কটা আছে সেখানে গিয়ে তুমি প্র্যাকটিস করছো। আর আমি তোমাকে এখানে একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি করিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে যদি আমরা প্রস্তুতি করতে পারি, তাহলে আমাদের সেই অ্যাচিভমেন্টটা পূর্ণ হবে যেখানে আমরা 90 টার্গেট রেখেছিলাম, তাই তো? চলো তাহলে দেখে নিই আজকের প্রথম অঙ্কটা। দেখো, তোমরা প্রথম অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বলেছে প্রথম অঙ্কটা, তোমরা ভালো করে পড়ো। দেখো, বলেছে তরুণ 600 টাকা 5 মাসের জন্য ও বরুণ 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা শুরু করলো। দু বন্ধু একটা ব্যবসা শুরু করেছে কিছু কিছু টাকা ইনভেস্ট করে। তারপর কি বলেছে, লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে, তা হলো। চারটা অপশন তোমাকে দিয়ে দিয়েছে, চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে তোমাকে সেটা লিখতে হবে। দেখো, দুজন ব্যবসা শুরু করছে, লভ্যাংশ তার মধ্যে বন্টিত হচ্ছে কি অনুপাতে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো, তরুণ 600 টাকা 5 মাসের জন্য, বরুণ 500 টাকা 9 মাসের জন্য, তাই তো? তাহলে চলো আমরা কোশ্চেনটা পড়ি। দেখো কি বলেছে, তাহলে আমরা প্রথমে কি দেখব, তরুণের মূলধন দেখে নেবো। বোঝা গেছে, তরুণের মূলধন কত? 600 টাকা, তাই তো? তরুণের মূলধন 600 টাকা, সেটা কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করেছে সে? 5 মাসের জন্য। তাহলে 600 টাকা ইন্টু 5, তাহলে টোটাল মূলধন কত হচ্ছে তার? 5 6 30, 3000 টাকা, তাই তো? এটা তরুণের টোটাল মূলধন। আর কি আছে? আর দেখো আছে বরুণের। বরুণের মূলধন কত তাহলে হচ্ছে, বলো তোমরা? বরুণ কি বলেছে? বরুণ বলেছে 500 টাকা 9 মাসের জন্য, তাই তো? বরুণ 500 টাকা, এই যেমন 600 টাকা দিয়েছিল, সেখানে বরুণ দিচ্ছে 500 টাকা, কিন্তু তার 9 মাসের জন্য, এ দিয়েছিল 5 মাসের জন্য। বরুণের টাকাটা বেশি দিন খাটছে, তাই তো? তাহলে 500 ইন্টু 9 কত হচ্ছে? 5 9 4500। বোঝা যাচ্ছে? তাহলে তরুণের মূলধন হলো 3000 টাকা, বরুণের মূলধন হলো 4500 টাকা, ঠিক আছে? এবার আমরা কি জানি, বলো আমরা কি জানি? লভ্যাংশের অনুপাত কিভাবে হয়? মূলধনের অনুপাত অনুযায়ী লভ্যাংশের অনুপাত নির্ণয় হয়, তাই তো? মূলধন যার যত বেশি, মানে ব্যবসায় যে যত বেশি টাকা দেবে, বছরের শেষে যদি লাভ হয় বা ক্ষতি হয়, তার সেই রকম অনুপাতেই লাভ বা ক্ষতি হবে, তাই তো? সেটা যখন আমরা জানি, তাহলে আমরা কি করব, এই যে মূলধন যেটা আছে সেটার আমরা অনুপাত বার করে নেবো। তাহলে আমরা বুঝে যাবো লভ্যাংশের অনুপাত কত। দেখো, তাহলে আমরা কি লিখবো, লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত কত বলো? কি লিখবো আমরা? 3000 ইস টু 4500। দেখো 0 0 কাটে এখানে, তারপর কত দিয়ে যাবে? 15 দুগুণে 30, 3 15 45, তাহলে কত আসছে? 2:3। দেখো এখানে কোন অপশনটাই আছে, সেটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। 2:3 হবে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো চলে যাই আমরা তাহলে পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলেছে। চলো পরের অঙ্কটা পড়ো তাহলে। কি বলেছে দেখো, বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা ড্যাশ, তাই তো? দুটো বৃত্ত বহিস্থ স্পর্শ করেছে, বহিস্থভাবে স্পর্শ করেছে, তাহলে যদি বহিস্থ স্পর্শ করে জিনিসটা কিরকম হবে? দেখো, দুটো বৃত্ত কি বলেছে, বহিস্থভাবে স্পর্শ করেছে, তাই তো? এটা একটা বৃত্ত, আর একটা বৃত্ত আছে এইটা, ধরে নাও এটা হচ্ছে পি কেন্দ্র, এটা হচ্ছে কিউ কেন্দ্র, তাই তো? দুটো বৃত্ত,
দুটো বৃত্ত পরস্পরকে কি করেছে, বহিস্থভাবে স্পর্শ করেছে। এখানে স্পর্শ বিন্দু আছে একটা, তাহলে আমাদের স্পর্শক কটা সেটা আমাদের বার করতে দিয়েছে, তাই তো। দেখো এখানে দুটো বৃত্ত যদি হয় তাহলে বৃত্তের স্পর্শক কাকে বলে, একটা বিন্দুতে ছেদ করবে, একটা বৃত্তের একটা বিন্দুতে ছেদ করবে, তাই তো স্পর্শক। তাহলে দেখো আমি যদি একটা এইরকম টানি স্পর্শক, একটাই স্পর্শক, এটা হচ্ছে এবি, এবি স্পর্শক। দেখো পি বৃত্তটাকে মানে পি কেন্দ্রীয় বৃত্তটাকে এখানে ধরো এক্স, এক্স বিন্দুতে ছেদ করেছে, আর এখানে কি করেছে, ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি হলো একটা স্পর্শক, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্পর্শক, একটা হলো। আর একটা কি, দেখো নিচেও তো একটা স্পর্শক হতে পারে এরকম, তাই তো। এখানে যেমন এ বি একটা স্পর্শক, এখানে আমি নাম দিলাম সিডি। দেখো সিডি, ঠিক আছে, এখানে এক্স ওয়াই বিন্দুতে সেট করেছে, এখানে আমি দিচ্ছি এম আর এন, এই দুটো বিন্দুতে সেট করেছে। তাহলে সিডিও তো একটা স্পর্শক, এটা হলো দেখো তাহলে 2 নাম্বার স্পর্শক। দেখো তাহলে দুটো স্পর্শক আমরা পেলাম। আরেকটা কি, দেখো আরেকটা স্পর্শক আছে, আমরা যদি এখান দিয়ে টানি, এখান দিয়ে টানলে কি হচ্ছে, এই বিন্দুটায় দেখো এই যে স্পর্শকটা হচ্ছে, স্পর্শকটার নাম দাও তুমি, কি নাম দেবে, ধরো এইচ আই নাম দিলাম, হ্যাঁ এইচ আই। এইচ আই স্পর্শক কি করছে, এই বৃত্তটাকে এখানে ছেদ করছে, আবার এই বৃত্তটাকেও এই বিন্দুতে ছেদ করছে, সেম বিন্দুতে ছেদ করছে, তাই তো। তাহলে সেটাও একটা স্পর্শক। তাহলে এটা হলো আমাদের 3 নম্বর স্পর্শক। তাহলে টোটাল কত স্পর্শক টানতে পারলাম আমরা, একটা, দুটো, তিনটে। তাহলে তোমাদের শূন্যস্থানে কি লিখবে তোমরা, 3টি, এটাই হবে কারেক্ট অ্যান্সার তোমার। বোঝা গেছে স্পর্শকের সংখ্যা তাহলে কটা হবে, 3টি। বোঝা গেছে। চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। দেখো দেখো 3-এর অঙ্কটা কি বলেছে তোমরা স্ক্রিনে পড়তে পারছো। দেখো কি বলেছে, ভালো করে পড়ো অঙ্কটা। প্রথমে কি বলেছে, এক্স এর মান বলে দিয়েছে, তাই তো। এক্স ইকুয়াল টু তোমাকে কি বলে দিয়েছে, 2 + √3। এক্স ইকুয়াল টু 2 + √3 হলে এক্স প্লাস 1/x এর মান কত হবে। তোমাকে অপশন দিয়ে দিয়েছে 2, 2/3, সি এ দিয়েছে 4, ডি দিয়েছে 2/7, তাই তো। তোমাকে কি বলে দিয়েছে, এক্স এর মান বলে দিয়েছে, আর কি বার করতে বলেছে, এক্স প্লাস 1/x। দেখো 3-এর অঙ্কটা তাহলে কি বলেছে, তোমাকে এক্স এর মান বলে দিয়েছে, কত বলে দিয়েছে, 2 + √3, আর কি বার করতে হবে আমাদের, এক্স প্লাস 1/x বার করতে হবে। দেখো এক্স যদি 2 + √3 হয়, তাহলে এক্স এর ভ্যালু তো আমরা বসাবোই, দেখে বুঝতে পারছি আমরা। 1/x এর ভ্যালু আমাদের বার করতে হবে, সেই দুটো যোগ করে দেবো, তাই তো। তাহলে আমরা দেখে নিই 1/x সমান কত, 1/x সমান 1/2 + 3, তাই তো, 2 + √3। বোঝা গেছে। এবার দেখো এই যে 2 + √3 নিচে আছে, এটা করণী একটা, এই করণীটাকে তুলতে গেলে আমরা কি করব, নিচে 2 - √3 দিয়ে গুণ করব, এখানে যে প্লাস আছে এখানে সেমই মাইনাস দিয়ে গুণ করতে হয়। বোঝা গেছে। দেখো 2 - √3 দিয়ে গুণ করলাম, সেমই উপরেও 2 - √3 দিয়ে গুণ করব। এটাকে বলে কি, করণী নিরসন। মানে করণীতে উপরে আর নিচে সেম জিনিস দিয়ে গুণ করলে এটা তো কেটে যাবে। দেখো 2 + √3 2 - √3 কেটে যাবে, তাহলে 1/2 + √3 এটাই রয়ে গেল। তাহলে আমরা কি করব, এই নিচে 2 + √3 এটাকে ওঠানোর জন্য 2 - √3 দিয়ে উপরে আর নিচে দু জায়গায় গুণ করলাম। বোঝা গেছে। এবার দেখো এখানে কি হবে, উপরে তাহলে কি রইলো, 2 - √3, তাই তো। আর নিচে কি হলো, দেখো এটা 2 + √3 2 - √3 মানে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি তোমরা বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কি, এ হচ্ছে 2, তার মানে 2 এর হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। বোঝা গেছে। তাহলে উপরে কি রয়েছে, 2 - √3, নিচে কত হচ্ছে, 2 2 × 4 মাইনাস √3 হোল স্কোয়ার মানে 3, তার মানে নিচে কত হচ্ছে, 4 - 3 1, তাই তো। তার মানে 2 - √3/1, সেটাকে আমরা লিখতে পারি 2 - √3। বোঝা গেছে। তাহলে 1/x এর মান কত বেরোলো, 2 - √3, আর x এর মান কত দিয়েছে, 2 + √3। আমরা এখানে এবার মানটা বসিয়ে দেবো, x এর মান কত বলো, 2 + √3, আর কি বেরিয়েছে, প্লাস 1/x এর মান কত আমরা বেরিয়েছি, 2 - √3, 2 - √3, তাহলে কত হচ্ছে, 2 + √3 মাইনাস নয় প্লাস 2 - √3। দেখো √3 আর √3 কেটে যাবে, প্লাস √3 মাইনাস √3, তাহলে কত হচ্ছে অ্যান্সার আমাদের, 2 আর 2 4, তাই তো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কোন অপশানে আছে, সেটাই হবে কারেক্ট অ্যান্সার।
4 কোন নাম্বারে আছে? বোঝা গেছে? দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা করোনিরেশন যদি করতে জানি তাহলেই আমরা অঙ্কটা চটাপট 1 সেকেন্ডের মধ্যে করে দেবো, তাই তো? অঙ্কটা আমাদের মেন কিসের উপর দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে যে করোনিরেশনটা আমরা করতে পারছি কিনা। করোনিরেশন করতে গেলে কি করতে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। দেখো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি বলেছে? 4 অঙ্কটা তোমরা স্ক্রিনে পড়ো, দেখো কি বলেছে 4 অঙ্কটা। দেখো 4 অঙ্কটা কি বলেছে বলো তো? বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার হলে, মানে একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তোমাকে বলে দিয়েছে, সেটা কত বলেছে? 150 বর্গ সেন্টিমিটার, তাই তো? আর কি বলেছে? আর দেখো বলেছে তার আয়তন হবে 150 ঘন সেন্টিমিটার। তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে দেখো কি বলেছে? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত বলেছে বলো? 150 বর্গ সেমি, তাই তো? আমরা কি জানি? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, তাই তো? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো? 6a²। আমরা এটা জানি। তাহলে আমরা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসিয়ে দেবো এখানে, কত? 6 × a², তাই তো? ইকুয়াল টু 150। তাহলে দেখবো a² ইকুয়াল টু কত হচ্ছে? 150/6। কাটাকাটি করো, 3 × 2 = 6, 3 × 5 = 15, 50, 2 = 25। তার মানে a² ইকুয়াল টু 25 বেরোচ্ছে। a ইকুয়াল টু কত বেরোচ্ছে? √25, মানে 5 সেন্টিমিটার। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? 5 সেন্টিমিটার। এবার আমরা কি দেখবো? ঘনকের আয়তন কত। আমরা জানি ঘনকের আয়তনের ফর্মুলা জানি কি? ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে a³, তাই তো? এটা আমরা আগে পড়েছি। তাহলে আমরা কি লিখে নেবো? অতএব ঘনকের আয়তন কত? ঘনকের আয়তন হচ্ছে কত বলো? a³। এর মান বসিয়ে দেবো 5, 5 হোল কিউব। 5 হোল কিউব মানে কত? 5 × 5 = 25, আবার 5 দিয়ে গুণ, 5 × 25 = 125। তাহলে 125 কত হচ্ছে? এটা ঘন সেমি। এখানে এটা খেয়াল রাখবে, আয়তনের সময় ঘন সেমি আর ক্ষেত্রফলের সময় কি? বর্গ সেমি। বোঝা গেছে? তাহলে কত বেরোলো আমাদের? ঘনকের আয়তন 125 ঘন সেমি। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে? কোশ্চেনে বলে দিয়েছে 150 ঘন সেমি, তাই তো? এখানে আমাদের বেরিয়েছে 125, বলে দিয়েছে 150। তাহলে স্টেটমেন্টটা কি হবে? ভুল হবে, মানে মিথ্যা। তাহলে আমরা লিখে দেবো কি? মিথ্যা। বোঝা গেছে? এটা তাহলে মিথ্যা হয়ে যাবে। দেখো ট্রু ফলসের মধ্যে কোনটা হবে? সেটা হচ্ছে ফলস বা মিথ্যা। চলো আমরা দেখে নিই আমাদের নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি আছে আমরা পড়ি ভালো করে। চলো তাহলে দেখে নিই আমরা আমাদের পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, তোমরা পরের কোশ্চেনটা পড়ো। দেখো 5 অঙ্কটা। 5 অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো কি বলেছে? বলেছে যে পি এর কোন মানের জন্য x² প্লাস p-3 × x প্লাস p ইকুয়াল টু 0 সমীকরণের সমান ও বাস্তব বীজ থাকবে তা নির্ণয় করো। দেখো এটা 2 নম্বরের কোশ্চেন। কি বলেছে? x² প্লাস p-3 × x প্লাস p ইকুয়াল টু 0, তাই তো? এটা একটা তোমাকে দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে। এই দ্বিঘাত সমীকরণের কি বলেছে? সমান ও বাস্তব বীজ থাকবে তা নির্ণয় করো। পি এর কোন মানের জন্য, তাই তো? পি এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে পি এর মান যখন নির্ণয় করতে হবে আমাদেরকে আগে দেখতে হবে যে কোন কন্ডিশনের জন্য সমান ও বাস্তব বীজদ্বয় হয়, তাই তো? মানে দুটো বীজ যেগুলো থাকে সেটা হচ্ছে কি থাকবে? সমানও থাকবে, বাস্তবও থাকবে। দেখো সমান ও বাস্তব বীজদ্বয়ের জন্য আমাদের একটা কন্ডিশন আছে। আমরা কি জানি? নিরূপক যদি কি হয়? নিরূপক মানে কত? b² - 4ac, তাই তো? b² - 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলেই আমরা জানি কি বীজদ্বয় হয় কি? সমান ও বাস্তব। তাহলে আমরা এই সমীকরণের নিরূপক দেখে নেবো কত। ঠিক আছে? দেখো এর নিরূপক কত? এইটা কি? এটা হচ্ছে b, এখানে কিছু নেই মানে এখানে 1, 1 হচ্ছে a, আর এটা তো c। বোঝা গেছে? দেখো তাহলে কি হবে? b² - 4ac ইকুয়াল টু কত হবে? 0। এটা আমাদের কন্ডিশন। এখানে আমরা b এর মান বসিয়ে দেবো। b কত? p-3 তার হোল স্কয়ার, -4, a কত? a বলো 1,
আর সি কত, সি হচ্ছে পি, তাই তো, ইকুয়াল টু 0। তাহলে এইটা স্কোয়ার করো, পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 মাইনাস 4p। ঠিক আছে, বোঝা গেছে? দেখো পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 4p মাইনাস 10p, তাহলে প্লাস 9 ইকুয়াল টু 0। এটাকে আমরা কি করবো এবার, পি স্কোয়ার মাইনাস 9 আছে, 9 প্লাস 1 হবে, তার মানে এখানে 10 হচ্ছে, 9 প্লাস 1 ইন্টু পি প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে, পি স্কোয়ার মাইনাস 9p মাইনাস 1p প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে আমরা পি কমন নিতে পারি, পি কমন নিলে হচ্ছে পি মাইনাস 9 মাইনাস এখান থেকে 1 কমন নিই যদি, এখান থেকে হচ্ছে পি মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে, পি মাইনাস 9 ইন্টু পি মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে পি ইকুয়াল টু কত বলো, 9। আর একটা কি লিখতে পারি, পি মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো, পি মাইনাস 1 ইকুয়াল টু 0 থেকে কি লিখতে পারি, পি ইকুয়াল টু 1। তাহলে দেখো পি এর একটা মান বেরোচ্ছে 1 আর একটা পি এর মান বেরোচ্ছে 9। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণেয় পি এর মান হবে কত, ইকুয়াল টু 1 এবং 9, দুটো মান হবে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। পি এর মান নির্ণয় করতে দিয়েছে যে এই সমীকরণটায় পি এর কত মান হলে সমান ও বাস্তব বীজদ্বয় হবে। তাহলে সমান ও বাস্তব বীজদ্বয় হওয়ার জন্য পি এর মান হতে হবে কত, 1 আর 9। বোঝা গেছে? এখানে এখানে মেন কন্ডিশনটা কি ছিল, এই যে নিরূপক ভি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়াল টু 0 হতে হয় যখন বীজদ্বয় সমান হয়। আর যদি বীজদ্বয় বলে সমান অথচ অবাস্তব, তাহলে কি হবে, তাহলে এটা লেস দ্যান হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, আর ওটা কি হয়ে যাবে তখন, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। বোঝা গেছে? তাহলে চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটায়। চলো দেখে নিই আমরা আমাদের পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা 6টা, তোমরা ভালো করে স্ক্রিনে পড়ো, পড়তে পারছো স্ক্রিনে কি বলেছে তোমরা দেখো। অঙ্কটা বলেছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ কি, 4টে অপশন তোমাকে দিয়ে দিয়েছে, সমকোণ, তারপর কি বলেছে সূক্ষ্মকোণ, সরলকোণ না স্থূলকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ তার মানে কি, তোমাকে দেখো প্রথমেই বুঝতে হবে অর্ধবৃত্ত কি জিনিস। দেখো এইটা তো অর্ধবৃত্ত, এইটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেক অর্ধবৃত্ত। অর্ধবৃত্তাংশ কোণ কাকে বলে সেটা আমরা উপপাদ্য পড়েছি। দেখো এটা হচ্ছে অর্ধবৃত্তাংশ কোণ, তাই তো, পরিধির উপর যদি একটা বিন্দুতে ছেদ করে, ধরো সি বিন্দু, এটা এই যে কোণটা, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তাংশ কোণ। এই কোণটার মান কত হয়, এই কোণটার মান হয় অলওয়েজ 90 ডিগ্রি। এটা আমরা মনে রাখবো যে অর্ধবৃত্তাংশ কোণের মান সবসময় হয় 90 ডিগ্রি। এবার অঙ্কটা কি বলেছে, অর্ধবৃত্তাংশ অপেক্ষা বড়, তাই তো, অর্ধবৃত্তাংশ অপেক্ষা বড় তার মানে কি, অর্ধবৃত্তের থেকে বড়, এর সাথে যদি কোনো কোণ হয়, ধরো এই টাইপের একটা কোনো কোণ হলো এখানে, এটা এখানেও হতে পারতো তখন এরকম হতো, বা এখানেও হতে পারতো তখন এরকম হতো, যে কোনো একটা, এই কোণটা বা এই কোণটা, যে কোনো কোণগুলো, এই কোণটা সবসময় কি হয় অর্ধবৃত্তাংশ অপেক্ষা বড়, তখন কি হবে, সবসময় একটা জিনিস মনে রাখবে যে অর্ধবৃত্তের থেকে যদি বড় হয় তখন কি হবে, অর্ধবৃত্তের থেকে বড় হলে এই কোণটা কমে যাবে, মানে বৃত্তটা যদি বড় হয় কোণটা সবসময় কমবে। তাহলে কি হবে, কোণটা যদি কমে যায় মানে 90 ডিগ্রির থেকে কম কোণ, সেটাকে আমরা কি বলি, সূক্ষ্মকোণ। দেখো এই কোণগুলো সবসময় হবে লেস দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে, লেস দ্যান 90 ডিগ্রিকে আমরা কি বলি, সূক্ষ্মকোণ। তাহলে তোমার কোন অপশনটা হয়ে যাবে, দেখো সূক্ষ্মকোণ যে অপশনটা আছে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে কি বললাম মনে রাখার জন্য, বৃত্তটা অর্ধবৃত্তের থেকে যখনই বড় হবে তার বৃত্তাংশ কোণটা সবসময় 90 ডিগ্রি থেকে কম হবে। অর্ধবৃত্ত হলে 90 ডিগ্রি, তার যদি কম হয় তাহলে সেটাকে আমরা বলি সূক্ষ্মকোণ। বৃত্ত যখনই বাড়বে তার বৃত্তাংশ কোণ 90 ডিগ্রির থেকে কমে যাবে। বোঝা গেছে? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি বলেছে সেটা আমরা দেখি। দেখো 7এরটা কি বলেছে, 7এর অঙ্কটা তোমরা ভালো করে পড়ো। 7এর অঙ্কটা দেখো কি বলেছে সেটা ভালো করে পড়ো। কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, তাই তো, উচ্চতা বলে দিয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর, আর কি বলেছে একটা আয়তনও দিয়ে দিয়েছে তোমাকে 100 পাই ঘন সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো।
কি বলেছে? উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই, তাই তো? 7 অঙ্কটা কি বলেছে? একটা লম্ববৃত্তাকার শঙ্কু, আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কু কিরকম দেখতে হয়, এরকম, তাই তো? কি বলেছে? তার উচ্চতা বলে দিয়েছে, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা কত বলে দিয়েছে বলো? 12 সেমি, তাই তো? আর কি বলে দিয়েছে? এর আয়তন হচ্ছে 100 পাই। আয়তন কত? আয়তন কত? 100 পাই। আর কি বার করতে দিয়েছে আমাদেরকে? আমাদেরকে বার করতে দিয়েছে হচ্ছে তির্যক উচ্চতা, তাই তো? তির্যক উচ্চতা কোনটা? এইটা হচ্ছে তির্যক উচ্চতা এল। আর এইটা কি? এটা জানি আমরা বৃত্তের ব্যাসার্ধ, মানে শঙ্কুর নিচের যে বৃত্তটা হয় মাটিতে যেটা লেগে থাকে সেটা তো বৃত্ত, বৃত্তাকার গোল, তো সেটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। এটুকু আমরা শিখেছি আমাদের ক্লাস থেকে। এরপরে এই কোশ্চেনে আমাদের বলে দিয়েছে এর আয়তন হচ্ছে 100 পাই। দেখো আয়তন যদি 100 পাই হয়, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি আমরা কি জানি? দেখো শঙ্কুর আয়তনের কি ফর্মুলা? আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, সেটা হচ্ছে কত? 100 পাই, তাই তো? এখান থেকে দেখো আমরা পাই পাই কেটে দেবো, তাহলে কি হচ্ছে? আর স্কয়ার ইন্টু এইচ আছে, তাই তো? তোমাকে দেখো এইচ বলে দিয়েছে, এটা তো এইচ, হাইট, হাইট তো 12, এটা তো বলে দিয়েছে, তাহলে এইচ এর মান বসিয়ে দেবো আমরা। 1/3 ইন্টু আর স্কয়ার ইন্টু 12 ইকুয়াল টু 100। তাহলে কত হচ্ছে? 3 আর এটা 4 দেখো কাটবে, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কত? 4 আর এখানে 25 কাটবে দেখো, তাই তো? 4 25 100। আর স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 25। আর ইকুয়াল টু কত হবে বলো? √25। তাহলে আর ইকুয়াল টু 5 বেরোচ্ছে আমাদের। তাহলে আর ইকুয়াল টু আমাদের কত বেরোলো? 5। আর যদি 5 হয়, এইচ যদি 12 হয়, তাহলে আমরা এল বার করতে পারবো। এল বার করতে পারবো কিনা? এল এর ভ্যালু কত হবে বলো? এল তো একটা অতিভুজ, এটা একটা সমকোণ, এটা সমকোণ হয় তো, তাই তো? সমকোণ যদি হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এটা অতিভুজ, তাহলে কি হবে? এল স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার কত? এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে আর স্কয়ার। মানগুলো বসিয়ে দেবো। এইচ কত বলো? বলে দিয়েছে অঙ্কে 12। আর আর কত আমরা বার করলাম এখানে? 5। 5 এর হোল স্কয়ার, 12 12 144 প্লাস 5 5 25, কত হচ্ছে তাহলে? 9 6 1 169। এটা হচ্ছে এল স্কয়ার। তাহলে এল কত হচ্ছে? √169। তাহলে কত হচ্ছে? 13। এল এর ভ্যালু কত হচ্ছে? 13। তাহলে তির্যক উচ্চতা কত হবে? তির্যক উচ্চতা আমাকে বার করতে দিয়েছে, তির্যক উচ্চতা হবে 13 সেন্টিমিটার। বোঝা গেছে? অতএব শঙ্কুর তির্যক উচ্চতা কত বলো? 13 সেন্টিমিটার, তাই তো? এটাই হবে তোমার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আমরা কি করলাম এখানে? এখানে দেখো আমরা এইচ দিয়ে দিয়েছে, আর বার করলাম, আয়তন তোমাকে বলে দিয়েছে, সেখান থেকে আমরা আর পেয়ে গেলাম। আর যখন পেয়ে গেলাম সেখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগালাম, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এল পেয়ে গেলাম। এল যখন পেয়ে গেলাম সেটাই আমরা লিখে দিলাম, ওটাই হচ্ছে আমাদের উত্তর। এলই আমাদের চেয়েছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা পেয়ে গেলাম, সেটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। দেখো পরের অঙ্কটা তোমরা দেখো, 8এরটা। 8এর অঙ্কটা কি বলেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভালো করে তোমরা পড়ো অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে 500 টাকা 12 মাস খাটলে যে লভ্যাংশ হয় তা 2000 টাকার ড্যাশ মাসের লভ্যাংশের সমান, তাই তো? মানে 500 টাকা 12 মাস খাটলে যে পরিমাণ লভ্যাংশ হচ্ছে, তুমি যদি 500 টাকা 12 মাস কোনো জায়গায় ইনভেস্ট করে রাখো তাহলে কি হবে? তুমি একটা লাভ পাবে। সেই লাভের পরিমাণটা কেউ যদি 2000 টাকা রাখে, সেই 2000 টাকা তাকে কত মাসের সমান? মানে তুমি 500 টাকা 12 মাস রাখলে, সে যদি 2000 টাকা তোমার থেকে বেশি টাকা রাখছে, তাহলে তাকে কত মাস রাখতে হবে? তাহলে লভ্যাংশটা সমান হবে দুজনের। বোঝা গেছে? তাহলে আমরা কি দেখব? আমরা দেখে নেবো এখানে মোট মূলধন প্রথমে কত হচ্ছে। দেখো মোট মূলধন কত হচ্ছে বলো? 500 টাকা 12 মাস খাটছে, তাহলে 6000 টাকা হচ্ছে, এটা 6000 টাকা একটা হচ্ছে। আর কি বলেছে? 2000 টাকা কত মাসের জন্য খাটবে, তাই তো? ড্যাশ মাস। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? মোট মূলধন আমরা জানি না কত মাস, টাকাটা জানি এখানে 500 টাকা, এখানেও জানি 2000 টাকা, কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি এক্স মাস, তাই তো? তাহলে এখানে 12 মাস খেটেছিল, এখানে এক্স মাস খাটছে, তাহলে কত হচ্ছে?
2000x 2000x টাকা হচ্ছে, এই দুটোই তো সমান, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, 2000x, অতএব 2000x ইকুয়াল টু 6000। x ইকুয়াল টু কত বলো, 6000/2000, শূন্য শূন্য কাটো, 2 দিয়ে এটা 3, তাহলে কত হচ্ছে, x এর ভ্যালু বেরোচ্ছে তোমার 3। x টা আমরা কি ধরেছিলাম, x হচ্ছে 12, এখানে মাস ছিল, x ও মাস, তাই তো? তাহলে 3 মাস। তাহলে তোমার শূন্যস্থানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে 3 মাস, এটাই তোমার উত্তর হবে। বোঝা গেছে? তার মানে 500 টাকা যদি 12 মাস খাটে, যে লভ্যাংশটা আমরা পাবো, 2000 টাকা যদি 3 মাস খাটে, তাহলে সেই পরিমাণ সমান লভ্যাংশই আমরা পাবো, তাই তো? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। বোঝা গেছে এই অঙ্কটা? যদি তোমরা বুঝতে পারো আমাকে কমেন্টে তোমরা জানাও। বুঝতে পেরেছো তোমাদের কোন কোন চ্যাপ্টার গুলো এখনো পর্যন্ত হয়নি, কোন কোন চ্যাপ্টার গুলো করতে হবে তোমাকে, বা কোন চ্যাপ্টারের কোশ্চেন তোমাদের বেশি চাই, সেইগুলো আমাকে তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের সেই অনুযায়ী কোশ্চেন গুলো সেট করব। বোঝা গেছে? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। চলো চলে যাই আমরা আমাদের পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে পরের অঙ্কটা, ভালো করে পড়ো। দেখো 9 অঙ্কটা বলেছে x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 এবং x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 হলে xy প্লাস 1/xy এর মান নির্ণয় করো, তাই তো? তোমাকে xy প্লাস 1/xy এর মান নির্ণয় করতে দিয়েছে, আর কি বলে দিয়েছে তোমাকে, x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 বলে দিয়েছে, তাই তো? x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হয়, আর x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, তাই তো? দেখো তাহলে কি বলে দিয়েছে আমাদের, x ইকুয়াল টু বলে দিয়েছে 2 প্লাস রুট 3, আর একটা কি বলে দিয়েছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। আমরা x এর মান জানি, y এর মান বার করবো, এখান থেকে x এর ভ্যালু বসিয়ে দেবো, বলো। তার মানে কি হবে, y ইকুয়াল টু 4 মাইনাস এক্স, এটা লিখতে পারি। তাহলে 4 মাইনাস এক্স ইকুয়াল টু কত, 2 প্লাস রুট 3, এটা বসিয়ে দেবো। 2 প্লাস রুট 3 কত হবে, 4 মাইনাস 2 মাইনাস রুট 3 কত হচ্ছে, তাহলে 4 মাইনাস 2 মানে 2 মাইনাস রুট 3, এটা হচ্ছে কত, y। y ইকুয়াল টু বেরোলো 2 মাইনাস রুট 3, আর আমরা কি জানি, x ইকুয়াল টু 2 প্লাস রুট 3, এটা আমাদের অঙ্কে বলে দিয়েছে। এবার আমাদের কি বার করতে দিয়েছে, দেখো অঙ্কটা তোমরা ভালো করে পড়ো, কি বার করতে দিয়েছে, বলেছে xy প্লাস 1/xy এর মান নির্ণয় করো। কিসের মান নির্ণয় করতে দিয়েছে, xy প্লাস 1/xy এর মান নির্ণয় করতে দিয়েছে। আমরা এখানে ভ্যালু পুট করব, x আর y এর ভ্যালু পুট করব। দেখো x এর ভ্যালু কত, 2 প্লাস রুট 3, তাই তো? 2 প্লাস রুট 3, y কত, 2 মাইনাস রুট 3 প্লাস 1 বাই কি আছে xy, তার মানে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। বোঝা গেছে? শুধু কিছুই নয়, শুধু ভ্যালু পুট করলাম x আর y এর। এবার এটা দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগেই বললাম a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a কোনটা, a হচ্ছে 2, b হচ্ছে কি রুট 3, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে যদি আমরা a বলি, এটাকে যদি b বলি, তাহলে এটা কি, এটাও a এটাও b, তাহলে কি হচ্ছে, a প্লাস বি এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হলো, আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেটা আমরা লিখে দেবো, a স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার। এখানেও তো সেম, 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, এখানেও আছে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। দেখো তাহলে কত হচ্ছে, 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 3 প্লাস আছে কি 1 বাই নিচে কি আছে 4 মাইনাস 3, তাই তো? তাহলে কত হচ্ছে, 4 মাইনাস 3 হচ্ছে 1 প্লাস 1 বাই এটা কত হচ্ছে 1, মানে 1 বাই 1 তো 1 হয়, তার মানে কত হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এটাই তোমার অ্যান্সার। তোমাকে মান বার করতে দিয়েছে যে xy প্লাস 1/xy এর মান বার করতে দিয়েছে, তাই তো? xy প্লাস 1/xy এর মান বার করতে দিয়েছে, এটাই হচ্ছে তোমার বেরোলো অ্যান্সার 2। তাহলে এটাই আমরা লিখে দেবো যে xy প্লাস 1/xy এর মান হচ্ছে 2। বোঝা গেছে? চলো যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাও যে তোমাদের কোন কোন কোশ্চেন গুলো অসুবিধা হচ্ছে, আর কোন চ্যাপ্টার গুলো এখনো তোমাদের হয়নি, বা তোমরা যেখানে যেখানে পড়ো, যে যেখানে পড়ো সেখানে তোমাদের কোন চ্যাপ্টার গুলো হয়নি সেগুলো আমাকে জানাও, তাহলে আমি তোমাকে সেই অনুযায়ী চ্যাপ্টার গুলো ভিডিও দিয়ে দেবো, আর আমরা
সেই অনুযায়ী ক্লাসগুলো আমরা কোশ্চেনগুলো সেট করব। ঠিক আছে, চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে সেটা দেখো, তোমরা পড়ো, স্ক্রিনে পড়তে পারছো কি বলেছে 10-এর অঙ্কটা, দেখো পড়ো। ওটা 10-এর অঙ্কটা কি বলেছে, 10-এর অঙ্কটা তোমরা ভালো করে পড়ো, স্ক্রিনে দেখো, দেখতে পাচ্ছ। 10-এর অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, আর কি বলেছে এসি জ্যা কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে ও সিবির মান কত হবে, তাই তো। ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটা ব্যাস, চলো আমরা দেখে নিই 10-এরটা কি বলেছে। দেখো একটা হচ্ছে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের কি বলেছে এবি হচ্ছে একটা ব্যাস, তাই তো। বোঝা গেছে, পরিধির এ প্রান্ত থেকে ও প্রান্ত যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্যাস। আর কি বলেছে এসি একটা জ্যা, দেখো এটা হলো একটা এসি জ্যা। এসি জ্যা কি করেছে কেন্দ্রের সাথে 60° কোণ উৎপন্ন করেছে, তাই তো। কেন্দ্রের সাথে এই কোণটার মান কত বলেছে 60°। আর কি বলে দিয়েছে, বলেছে আমাদের বার করতে হবে ও সিবি অ্যাঙ্গেলের মান, তাই তো। অ্যাঙ্গেল ও সিবি কত হবে, ও সি আর এটা হচ্ছে বি, অ্যাঙ্গেল ও সিবি কত, তার মানে এই অ্যাঙ্গেলটার মান কত হবে তোমাকে এটা বার করতে দিয়েছে, চারটে অপশন দিয়ে দিয়েছে। দেখো এই অ্যাঙ্গেলটা বার করতে গেলে আমরা এই ত্রিভুজটার কি দেখব, এই যে ত্রিভুজটা আছে ও এসি, এই যে ত্রিভুজটা ও এসি, ও এসি কি ত্রিভুজ বলতো, কি ধরনের ত্রিভুজ। দেখো এখানে ওয়ে কি, ওয়ে হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের, তাই তো। ওয়ে বৃত্তের ব্যাসার্ধ, আর এখানে বৃত্তের ব্যাসার্ধ দেখো ও সিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। এই দুটো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এসি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের কি হচ্ছে ও এসি ত্রিভুজের দুটো বাহু সমান, ওয়ে বাহু আর ও সি বাহু, এই দুটো বাহু সমান, তাই তো। তাহলে এটা কি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এবার আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ সংলগ্ন যে দুটো কোণ থাকে সেই দুটো কোণ সমান হয়। এটা যদি 60° হয় তাহলে বলো আর কোনটা 60°, এই অ্যাঙ্গেলটাও 60°, তাই তো। এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে দুটো কোণই হলো 60°। এবার বলো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°, তাহলে এটা 60 হলো, এটা 60 হলো, এটাও 60°। বোঝা গেছে, দেখো এই ত্রিভুজটা তিনটে কোণ হয়ে গেল 60°। আর কি আছে, এই যে কোণটা, এই কোণটা আমাদের বার করতে হবে ও সিবি। এবার দেখো এই যে কোণটা বড় এ সি আর বি, এ সি বি এই যে বড় কোণটা, এই বড় কোণটা কি বলতো অ্যাঙ্গেল এ সি বি কি বলতো, এটা দেখো অ্যাঙ্গেল এ সি বি, এটা যদি আমরা নিচের অংশটা বাদ দিই বৃত্তের, তাহলে কি হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো। অর্ধবৃত্ত, ধরো এটা আমরা মুছে দিলাম, এটা মুছে দিলে তাহলে কি হচ্ছে কিছু এফেক্ট কি পড়ছে এখানে, দেখো কিচ্ছু এফেক্ট পড়ছে না উপরে, তাহলে এটা একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণ আমি কি করলাম আগের অঙ্কে কি বললাম, অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90°, তাই তো। তাহলে অ্যাঙ্গেল এসিবি যদি অর্ধবৃত্ত কোণ হয় তাহলে তার মান হচ্ছে 90°। টোটাল কোণটা দেখো 90°, আর এখান থেকে আমরা কি পেয়েছি এইটুকু অংশ পেয়েছি 60°, তাহলে বাকিটা কত হবে, বাকিটা বলো, বাকিটা হয়ে যাবে 90° মাইনাস 60°, তাহলে কত হয়ে যাবে এটা 30°, এই অঙ্গলটা কত হয়ে যাবে 30°। তাহলে আমরা কি লিখে দেবো, অতএব অ্যাঙ্গেল ও সিবি ইকুয়াল টু 90° মাইনাস 60° ইকুয়াল টু 30° বেরোলো। তাহলে কোন অপশনে আছে দেখো, সেই অপশনটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, দেখো এই যে অঙ্কগুলো আসছে মানে লেভেল অনুযায়ী তোমাদের লেভেল আপ হচ্ছে আস্তে আস্তে। এই কোশ্চেনগুলো এইভাবেই করানো আছে যাতে তোমরা প্রথম প্রথম হয়তো ভাববে খুবই সোজা, কিন্তু আস্তে 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 আমি তোমাদের সেই জায়গাটায় নিয়ে চলে যাব, সেটা সময় লাগবে আস্তে আস্তে। এইভাবে ডে 1 ডে 2 ডে 3 করে আমি ক্লাসগুলো তোমাদের নিয়ে আসবো, তাহলে তোমরা জিনিসগুলো প্রিপারেশন কেমন হচ্ছে তোমরা বুঝতে পারবে। বুঝতে পেরেছো, তাহলে তোমরা আস্তে 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 এই ক্লাসগুলো করতে থাকো। এই ক্লাসগুলো করলে তোমরা দেখবে তোমাদের লেভেলটা কতটা আপ হচ্ছে। বোঝা গেছে, আমরা তাহলে চলে যাব আমরা আমাদের নেক্সট অঙ্ক। আর হ্যাঁ একটা কথা, যদি তোমাদের পড়ানো ভালো লেগে থাকে আমার, তাহলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কে। চলো দেখে নিই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। দেখো 11 অঙ্কটা কি বলেছে, 11 অঙ্কটা তোমরা ভালো করে পড়ো, বোর্ডে দেখতে পাচ্ছ কি বলেছে, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে, কি সমান হবে, একটা গোলক আর একটা চোঙ, তাই তো। কি সমান হবে তাহলে 11 অঙ্কটা,
বলেছে একটা গোলক, এটা গলিয়েছে, সেটা গলিয়ে কি করেছে, একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেছে, তাই তো? লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেছে, চোঙের এটা হচ্ছে উচ্চতা। এবার দেখো এই যে গোলকটা, এটা গলিয়ে যদি তোমাকে চোঙ তৈরি করতে বলে, যখন তুমি গলাবে তখন কি পাবে? আয়তনের সমান তুমি একটা ধাতু পাবে, তাই তো? গোলকের আয়তনের সমান একটা ধাতু পেলে, তাহলে কি হলো? এর আয়তনের সমান তুমি একটা ধাতু পেলে, আয়তনের সমান। সেই ধাতুটা দিয়ে তুমি কি করলে? একটা নিরেট আবার চোঙ তৈরি করছো, তাহলে নিরেট চোঙেরও একটা আয়তন থাকবে, এরও একটা আয়তন হবে, তাই তো? কি হবে? এই আয়তনের ধাতুটা দিয়ে যদি আবার একটা জিনিস তৈরি করো, একটা আয়তনের ধাতু দিয়ে আর একটা জিনিস বানাচ্ছ, তারও আয়তন আর এই আয়তন দুটোই সমান হয়, বোঝা গেছে? তাহলে দুটোরই যদি আয়তন সমান হয়, তাহলে দেখো ড্যাশের মধ্যে কি লিখতে হবে আমাদের? বলেছে কি সমান হবে, তাই তো? তাহলে আয়তন সমান হবে, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা? ফান্ডামেন্টালটা বুঝলেই তুমি জিনিসটা করে নিতে পারবে। চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি বলেছে পড়ো, 12 অঙ্কটা। ভালো করে পড়ো কি বলেছে। দেখো 12 অঙ্কটা বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে 3.34 হওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা কমে গেল। ওই ব্যক্তির আসল নির্ণয় করো, তাই তো? তার মানে একটা হারে সুদ দিত, সেখান থেকে কমে যাচ্ছে, তার জন্য তার আয় 60 টাকা কমে যাচ্ছে। তাহলে আমাদের আসলটা নির্ণয় করতে হবে, মানে ওই ব্যক্তিটা কত টাকা জমা রেখেছিল, তাই তো? চলো আমরা দেখে নিই 12 অঙ্কটা কি বলেছে। প্রথমে আর কত, রেট অফ ইন্টারেস্ট কত বলো? 4%। সেখান থেকে কমে কি হয়ে যাচ্ছে? আর আবার কত হয়ে যাচ্ছে? 3.34% হয়ে যাচ্ছে। বোঝা গেছে? 3.34% হয়ে যাচ্ছে, তাহলে তার কি হয়ে যাচ্ছে? আয় কমে যাচ্ছে 60 টাকা। আয় মানে কি বলতো? আয় হচ্ছে তার সুদ, তাই তো? সুদ কমে যাচ্ছে, রেট অফ ইন্টারেস্ট কমে গেলে কি হবে? সুদও কমে যাবে। সুদ কমে যাওয়া মানে কি? সে যে টাকা পাচ্ছিল তার থেকে কম পাচ্ছে, তাই তার আয় কমে যাচ্ছে। তাহলে 60 টাকা আয় কমে যাচ্ছে, তার মানে কি? আমরা দুটোর ক্ষেত্রে সুদ বার করে নেবো আগে। দেখো এখানে কি হবে? সুদ ইকুয়াল টু আমরা কি জানি? আই ইকুয়াল টু কি বলেছি আমরা ফর্মুলা? টি আর পি বাই 100, তাই তো? এখানে টাইম কত? দেখো বার্ষিক সুদের হার বলেছে, তাই জন্য 1 বছর। আর কত? 4। পি আমরা জানি না, তাই তো? নিচে 100। এর ক্ষেত্রে কি হবে? সুদ আই ইন্টারেস্ট ইকুয়াল টু কি? এটাও টিআরপি বাই 100। টিআরপি বাই 100 যদি হয়, এখানেও তো বছরের পার্সেন্টেজ দিয়েছে, তাহলে এটাও হবে 1 বছর। আর কত? 3.34, মানে এটা কত? 3 4 12, 13 14 15, 15/4, 15/4%, তাই তো? তাহলে আমরা 15/4 লিখে দেবো এখানে। পি কত? পি আমরা জানি না, আর নিচে তো ফর্মুলার 100 আছে। বোঝা গেছে? এইটা হলো 4%-এর সুদ, এটা হলো 3.34%-এর সুদ, মানে কমে যাওয়ার পরে। এবার দেখো দুটো সুদ একটা থেকে একটা কমে গেছে, তখনই তার আয় কমে গেছে, তার মানে কি? অতএব এখানে কি 4p/100, এটা থেকে আমরা যদি মাইনাস করে দিই এই সুদটা 15p/4, 100 নিচে, এটা যদি মাইনাস করে দিই, তাহলেই তো তার আয়টা কমে যাচ্ছে, সেই টাকাটাই আয় কমে যাচ্ছে, সেটা ইকুয়াল টু 60। সেটাই আমাদের বলে দিয়েছে যে আয় কমে যাচ্ছে 60 টাকা। দেখো এখান থেকে আমরা কি করব তাহলে? এটা লসাগু করো, 400 লসাগু হবে, 4 100 400, 4 4 16p মাইনাস 15p ইকুয়াল টু কত? 60। এবার দেখো উপরে কি হচ্ছে? উপরে 16p মাইনাস 15p মানে p বাই 400 ইকুয়াল টু 60। তাহলে কি দাঁড়াচ্ছে? পি ইকুয়াল টু, দেখো কোনাকুনি গুণ করো, 4 6 24, তার গায়ে 3টে শূন্য, তার মানে 24,000 টাকা। এটাই হচ্ছে তোমার আসল। পি ইকুয়াল টু আমরা জানি প্রিন্সিপাল, এটাই হচ্ছে আসল। তাহলে আসল কত? তাহলে আমরা লিখে দেবো এখানে, অতএব নির্ণেয় আসল কত? ইকুয়াল টু 24,000 টাকা। বোঝা গেছে? ঠিক আছে, চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি বলেছে আমরা দেখে নিই। দেখো 13 অঙ্কটা কি বলেছে এরপরে। 13 অঙ্কটা বলেছে, তোমরা পড়ো কি বলেছে। দুটি ক্রমিক ধনাত্মক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি 650, তাহলে সংখ্যা দুটো নির্ণয় করো। দুটো ক্রমিক ধনাত্মক বিজোড় সংখ্যা, বোঝা গেছে? ক্রমিক ধনাত্মক, ক্রমিক মানে কি? পরপর। ধনাত্মক মানে পজিটিভ, নেগেটিভে নয়, মানে -5 7 এরম নয়, +5 +7 এইগুলো হবে। তাহলে দুটো ক্রমিক ধনাত্মক বিজোড় সংখ্যার আমরা কি? আমরা ধরে নেবো সংখ্যাটা
ঠিক আছে, দেখো কত অঙ্কটা, এটা 13টা, তাই তো? কি বলেছে, আমরা প্রথম সংখ্যাটা ধরে নিই, প্রথম বিজোড় সংখ্যা কত বলো, প্রথম বিজোড় সংখ্যা কত, আমরা ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এবার কি বলেছে, ক্রমিক ধনাত্মক, তাই তো? ক্রমিক ধনাত্মক মানে তারপরে, দেখো এবার দেখো বিজোড় সংখ্যা যখন বলেছে, বিজোড় সংখ্যা কখন হয়, বিজোড় সংখ্যা দেখো 3, 5, 7, 9, 13, 11 এগুলো তো হয়, মানে দেখো 2 করে গ্যাপ আসছে, তাই তো? 5 থেকে 7, 7 থেকে 9 এগুলো হচ্ছে বিজোড়, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড়। তাহলে এগুলো যদি বিজোড় হয় তাহলে আমরা কি দেখবো, একটা সংখ্যা থেকে একটা গ্যাপ কত, 2, তাই তো? তাহলে একটা যদি এক্স হয়, আমরা আরেকটা কি ধরে নেবো, আরেকটা ধরে নেবো x+2। অপর সংখ্যা কি হবে তাহলে, অপর বিজোড় সংখ্যা কি হবে বলো তোমরা, x+2। বোঝা গেছে, একটা হলো x, একটা হলো x+2। এবার কি বলেছে, দুটো ক্রমিক ধনাত্মক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি কত, তোমাকে দেখো বর্গের সমষ্টি বলে দিয়েছে 650, তাই তো? তাহলে এদের বর্গ x² প্লাস x+2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 650, এটা বলে দিয়েছে। আমরা এটা সমাধান করি, x² প্লাস এটা হোল স্কয়ার আছে, x² প্লাস তার মানে কি হচ্ছে 2 × 2 × x প্লাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 650। বোঝা গেছে, তাহলে দেখো এখানে x² 2x², তাই তো? প্লাস 2 দুগুণে 4x প্লাস 2 দুগুণে 4 ইকুয়াল টু 650। দেখো এখান থেকে আমরা যদি 2 কমন নিই কি হবে, x² প্লাস 2x প্লাস 2 ইকুয়াল টু 650। তাহলে এই 2 এর সাথে এটা কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1 10, 5 দুগুণে 10, 325। তার মানে x² প্লাস 2x প্লাস 2 মাইনাস 325 এর দিকে নিয়ে আসছি ইকুয়াল টু 0। কত হচ্ছে তাহলে, x² প্লাস 2x মাইনাস 323 ইকুয়াল টু 0। দেখো এটা আমি এখানে লিখে দিলাম, কি লিখছি, x² প্লাস 2x মাইনাস 323 ইকুয়াল টু 0। দেখো এটা করতে গেলে বা 323 কে আমাদের ফ্যাক্টর করতে হবে, 323 কে ফ্যাক্টর করে নাও, কত হচ্ছে, 323 কে ফ্যাক্টরেশনে ভাঙলে দেখো 17 দিয়ে যায় 323, 17 1 কে 17, 32 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে বলো, 5 2 1 115, তাই তো? 153। তাহলে 17 × 9 153, তার মানে 17 × 19 হচ্ছে 323। আমরা কি লিখবো তাহলে, x² প্লাস 19 মাইনাস 17 ইন্টু এক্স মাইনাস 323 ইকুয়াল টু 0। বোঝা গেছে, x² প্লাস 19x মাইনাস 17x মাইনাস 323 ইকুয়াল টু 0। তাহলে কি করব, x কমন নেবো এখান থেকে, x প্লাস 19 মাইনাস 17 কমন নিলে x প্লাস 19 ইকুয়াল টু 0। দেখো তাহলে কত হচ্ছে, x প্লাস 19 আর x মাইনাস 17 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x প্লাস 19 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত, মাইনাস 19, আর কি আসছে, x মাইনাস 17 ইকুয়াল টু 0। কি হচ্ছে তাহলে, x ইকুয়াল টু 17। দেখো কোন সংখ্যার নেগেটিভ ভ্যালু আমরা নেবো না, তার কারণ হচ্ছে কি, আমাদের এখানে অঙ্কটায় বলে দিয়েছে, দেখো ধনাত্মক বলেছে, ধনাত্মক ক্রমিক বিজোড় সংখ্যা বলেছে। দেখো তাহলে আমরা নেগেটিভ ভ্যালুটা নেবো না, যেটা আমাদের ঋণাত্মক এসছে সেটা নেবো না, আমাদের ধনাত্মক যেটা এসছে 17 এইটাকে আমরা নেবো। তাহলে আমাদের কি হলো, একটা সংখ্যা আমাদের তাহলে কত বেরোলো, x ইকুয়াল টু কত বেরোচ্ছে আমাদের 17, প্রথম বিজোড় সংখ্যা 17 বেরোলো, আর দ্বিতীয় বিজোড় সংখ্যা কি, মানে অপর বিজোড় সংখ্যাটা কি, 17 প্লাস 2 কত হচ্ছে 19। বোঝা গেল, তাহলে আমাদের দুটো বিজোড় সংখ্যা বেরিয়ে গেল, আমাদেরকে এটাই বার করতে দিয়েছে যে বিজোড় সংখ্যা দুটো কত হবে, একটা হবে 17, একটা হবে 19। তাহলে আমরা কি লিখে দেবো, অতএব বিজোড় সংখ্যা দুটি হলো, বিজোড় সংখ্যা দুটি হলো কি বলো, 17 এবং 19। বোঝা গেছে, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার, তাহলে এখানে ক্যালকুলেশন একটু বড় ছিল, কিন্তু তোমাকে ফ্যাক্টরাইজেশন করা জানলে তুমি সব করতে পারবে। এই জিনিসটা তুমি একটু ভালো করে চোখ বুলিয়ে নেবে, ব্যাস, আর দুবার প্র্যাকটিস করে নেবে, তাহলেই হয়ে গেল। চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমি যে তোমাদেরকে শেখাচ্ছি, এই কোশ্চেনগুলো শিখলে তোমরা পরীক্ষায় একদম পারফেক্ট করতে পারবে, বুঝতে পেরেছো? এইভাবে এই স্টেপে তোমরা যদি অ্যাপ্রোচটা রাখো তাহলে তোমরা পারফেক্টলি করতে পারবে। যদি না তুমি করো এইভাবে কোশ্চেনগুলো, মানে
তুমি যদি এইভাবে স্টেপ জাম্প করে করতে যাও না, স্টেপ জাম্প করে করতে গেলে কিন্তু তোমার খুব অবস্থা খারাপ হয়ে যাবে পরীক্ষা হলে, তখন তুমি ক্যালকুলেশন মেলাতে পারবে না। আর একটা কোশ্চেন একবার ভুল হয়ে গেলে পরীক্ষা হলে আবার সেটাকে করা মানে তোমার ডবল টাইম চলে গেল, তাহলে তুমি তখন আরো বেশি প্যালপিটেশনে ভুগবে পরীক্ষার হলে। অতএব প্রথম থেকে তুমি তোমার অভ্যাসটা এমনই রাখো যে আমি স্টেপ বাই স্টেপ করব, আর প্রত্যেকটা মার্কস আমি এক্সামিনার কাছ থেকে নিয়ে নেবো। ঠিক আছে, চলো তবেই আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছাবো, তাই তো? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, 14 অঙ্কটা, তাই তো? 13 পর 14। দেখো 14 অঙ্কটা কি বলেছে, যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদিশু, এটা সত্য না মিথ্যা, তাই তো? সত্য না মিথ্যা লিখতে হবে। চলো আমরা দেখে নিই। দেখো 14 অঙ্কটা কি বলেছে, 14 অঙ্কটা তোমরা পড়ো। কি বলেছে, বলেছে যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদিশু, তাই তো? যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদিশু। দুটো সমকোণী ত্রিভুজ সেটা সর্বদাই কি সদিশু হবে, সেটা সত্য না মিথ্যা আমাদের বার করতে দিয়েছে, তাই তো? আমরা তাহলে দেখি দুটো সমকোণী ত্রিভুজ কিরকম হয়। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90°। আমি আর একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, ধরে নাও এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এটাও 90°। এবার দেখো এই যে সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো 90°, এটাও হলো 90°, তাই তো? সমকোণী ত্রিভুজ যদি সদিশ বলি, দুটো সমকোণী ত্রিভুজ যদি সদিশ বলি আমরা, সদিশ বলতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা কোণকে আমাদের সমান করতে হবে, তাই তো? সমকোণী ত্রিভুজ যদি সদিশ করি তার মানে এ এ এ এইটা মানতে হবে আমাদেরকে, মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এইটা মানলে তবেই হবে দুটো ত্রিভুজ সদিশ, তাই তো? মানে তিনটে অ্যাঙ্গেল যদি সমান হয় তবেই হবে সদিশ। এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল 90° তো ম্যাচ করেই গেছে, 90-90 এটার সাথে এইটা যদি হয় তবেই হবে সদিশ, তাই তো? এবার আমাকে কি জানতে চেয়েছে, অঙ্কটা আরেকবার পড়ো। কি বলেছে, যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদিশ, এটা কি সত্য বা মিথ্যা? দেখো দুটো সমকোণী ত্রিভুজ আমি এঁকেছি, ঠিক আছে? এর 90 এর 90, এটা তো হবেই, তাহলে এটা সমকোণী হবে না। দুটোই সমকোণী ত্রিভুজ। এবার বলো এই দুটো অ্যাঙ্গেল আর এই দুটো অ্যাঙ্গেল কি সমান? নাই হতে পারে। এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান নাই হতে পারে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান নাই হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে সর্বদা সেটা সদিশ হবে না। যদি এর ভ্যালুগুলো সমান হয় তখন সদিশ হবে, কিন্তু যদি না সমান হয় তখন সদিশ হবে না। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে মিথ্যা। সত্য না মিথ্যা বলেছে আমাদেরকে, এটা হয়ে যাবে মিথ্যা। বোঝা গেছে? দেখো এখানে একটা জিনিস তোমাদের বোঝার আছে, এটাও কি বলে দিয়েছে, সমকোণী ত্রিভুজ, তাই তো? কিন্তু কোশ্চেনটা যদি একটু অন্যরকম দিত, যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ করে দিত, সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু দুটো বাহু সমান, তাই তো? দুটো বাহু যদি সমান হয় তাহলে সেই বাহু দুটো সংলগ্ন কোণ দুটো সমান হবে, তাহলে ওই দুটো কোণ যদি সমান হয়ে যায় আর একটা কোণ সমদ্বিবাহু তারও সমান হবে, তাহলে তিনটে কোণ দেখো সমান হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে তোমার, সেই ক্ষেত্রে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ সদিশ হয়, দুটো সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু সমকোণী ত্রিভুজ সবসময় সদিশ হয় না। বোঝা গেছে? চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। দেখো এরকম ফান্ডামেন্টাল জিনিসগুলো তোমরা যদি বুঝতে চাও তাহলে আমাদের এই ক্লাসগুলো তোমাদেরকে প্রত্যেকটা করতে হবে, প্রত্যেকটা ডে 1 ডে 2 ডে 3 আমি যেরকম যেরকম করাচ্ছি সেগুলো তোমাকে প্রত্যেকটা করতে হবে, তাহলে তুমি তোমাদের ফান্ডামেন্টালটাও ক্লিয়ার করতে পারবে। বোঝা গেছে? চলো দেখো কি আছে পরের অঙ্কটা। পরের অঙ্কটা 15 অঙ্কটা আজকের লাস্ট অঙ্ক। চলো দেখে নি কি বলেছে পরের অঙ্কটা। a:2 = b:5 হলে এ বি এর কত পার্সেন্ট এর সমান হবে, তাই তো? এ বি এর কত পার্সেন্টের সমান হবে বলে দিয়েছে তোমাকে একটা কন্ডিশন, a:2 = b:5, তাই তো? কি বলেছে, a:2 কি বলেছে, b:5। তাহলে কি বলেছে, বলেছে যে এ বি এর কত পার্সেন্টের সমান হবে। তোমাকে চারটে অপশন দিয়ে দিয়েছে, কোন অপশনটা কারেক্ট হবে। এ বি এর কত পার্সেন্টের সমান হবে, এই কথাটা বোঝো। এ বি এর কত পার্সেন্ট মানে কি, এ বি এর কত পার্সেন্টের সমান সেটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো। দেখো এ বি এর মানে বি এর মধ্যে এ, তাই তো? এ বি এর কত পার্সেন্ট, পার্সেন্ট তার মানে এটা ইন্টু 100, এ বাই বি ইন্টু 100, তাই তো? সেটা যদি করতে হয় তাহলে আমরা এখান থেকে দেখে নেবো a/2 = b/5। এখান থেকে তুমি a/b বার করো, a/b কত হবে বলো, কোনাকুনি গুণ যদি দেখো b × 2, তাই তো? এখানে 2 বসাও, এখানে 5 বসাও, তার মানে 2 × b 2b 5 এ, এখানেও দেখো 2b 5 এ, a/b = 2/5 হচ্ছে। তার মানে আমরা এই কন্ডিশন থেকে পেলাম a/b = 2/5।
এবার আমরা দেখে নেবো এখানে a বাই b এর ভ্যালু বসিয়ে কত হচ্ছে 2/5 ইন্টু 100, কত হচ্ছে কাটাকাটি করো 5 দুগুণে 10, তাহলে কত হলো 20 দুগুণে 40, 40%, এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। দেখো 40% কোন অপশনে আছে সেটাই হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে কি হলো এখানে a বাই b ইন্টু 100%, তার মানে কি a b এর কত পার্সেন্ট, a বাই b ইন্টু 100%, বোঝা গেছে। দেখো এখানে এই জিনিসটাই ছিল বোঝার, এই ফান্ডাটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তোমার এই অঙ্কটা করতে কোনো আটকাবে না। চলো আমরা চলে যাবো আমরা আমাদের নেক্সট ক্লাসে, কিন্তু নেক্সট ক্লাসে যাওয়ার আগে তোমরা কমেন্টে জানিয়ে যাও যে তোমাদের কোন কোন চ্যাপ্টার গুলো এখনো হয়নি। তোমরা যে যেখানেই পড়ো না কেন, যে প্ল্যাটফর্মেই পড়ো না কেন, সেখানে তোমাদের কোন চ্যাপ্টারটা হয়নি আমাকে জানাও তোমরা কমেন্টে, তাহলে আমি তোমাদের সেই ক্লাসটা নিয়ে নেবো। তাহলে তোমাদের এই যে প্র্যাকটিস ক্লাসটা আমাদের আর PYQ এর যে কোশ্চেন গুলো আছে সেগুলো তোমার করতে আরো সুবিধা হবে, আরো তোমার ভালো ইন্টারেস্টিং লাগবে এই জিনিসগুলো, যে তোমার চ্যাপ্টারটা যদি আগে হয়ে যায় তাহলে তোমার এইগুলো করার ক্ষেত্রেও তোমার একটা দক্ষতা আরো বাড়বে। ঠিক আছে, তোমরা অবশ্যই জানিয়ে দিও আমার পড়ানো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও যে তোমার কেমন লাগছে। ঠিক আছে, চলো টাটা।